ওর সাথে আমার দেখা হয়েছিল কোইন্সিডেন্স, বিচ্ছেদ ছিল ভাগ্যে। ও ঠিক ততটুকু দূরে সরে গেছে যতটুকু কাছে ছিল। কথাটি শেষ করা মাত্রই করতালিতে মুখর হলো পুরো ড্রয়িং রুম জুড়ে। এমন সময় মেঘালয়ের মোবাইলের রিংটন সশব্দে বেজে উঠল। একটি 8 বছরের ছোট্ট বালিকা সোফার ওপর থেকে মোবাইল হাতে নিয়ে কল রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? আমি মিসেস মেঘালয় বলছি। কে কল করেছে রে বেলিফুল? প্রশ্ন শুনে ছোট বালিকা ঘাড় ফিরিয়ে দেখল তার ছোট চাচ্চু মেঘালয় এদিকে আসছে। ছোট বালিকা হাসি মুখে মেঘালয়ের সামনে মোবাইল বাড়িয়ে দিয়ে বলল, মিসেস মেঘালয় কল করেছে। এত জোরে গান বাজাচ্ছে কে? কথাটি বলতে বলতে মেঘালয় 2 কানে 2 আঙুল ঢুকিয়ে শিশিরের কাছে চলে গেল। ছোট বালিকা আবারও মোবাইল কানে লাগিয়ে ছোট করে বলল, চাচু তো চলে গেছে, আপনি একটু পরে কল করুন। কল কেটে গেছে। আলো মোবাইল হাতে নিয়ে মেঝেতে বসে পড়ল। 2 হাত দিয়ে মুখ ঢেকে ব্যাকুল সুরে কাঁদতে শুরু করলো। জীবনের এমন এক পর্যায়ে এসে সে দাঁড়িয়েছে যেখান থেকে না সে এগিয়ে যেতে পারবে আর না পেছনে ফিরে আসতে পারবে। একুল ওকুল হারিয়ে সে আজ মাঝ সমুদ্রে আছে। ডাক্তার সাহেব নিশ্চয় তাকে ভুলে গেছে তার মিসেস মেঘালয়কে। হয়তো এতদিনে ডাক্তার সাহেবের জীবনে অন্য কেউ প্রবেশ করেছে। হয়তো ডাক্তার সাহেবের পুরোটা হৃদয় জুড়ে তার বসবাস। সেখানে সামান্য এক আলোকে মনে রাখার কি দায় পড়েছে ডাক্তার সাহেবের। কিন্তু অবাধ্য হৃদয়টা যে আজ লজিক মানছে না, অথচ পুরো এক জীবন সে কাটিয়ে দিয়েছে লজিকের উপর নির্ভর করে। আজ হৃদয়টা কার জন্য অস্থির হয়ে গেছে। আলো বুকের বাঁ পাশে হাত রেখে কয়েকটা ডিপ ব্রিথ নিতে মেঝেতে টান টান হয়ে শুয়ে পড়ল। শরীর জ্বালা পোড়া করছে। অবশ্য এটাই আলো নিত্যদিনের শারীরিক চিত্র। প্যানিক অ্যাটাক হয় না আগের মতো, কিন্তু শরীরের জ্বালা পোড়া আছে। ডাক্তার সাহেবের সঙ্গে তার 9 মাস সংসারের কথা যখনই মনে পড়ে তখনই দিন দুনিয়া বিষ বিষ লাগে। জীবনের এত খ্যাতি, ক্যারিয়ার, সাজানো গোছানো লাইফস্টাইল, কিছুতেই সে আগের মতো আনন্দ অনুভব করতে পারে না। রোজ সকালে ডাক্তার সাহেবের চেহারা দেখে ভোর হওয়া ছিল তার নিত্যদিনের অভ্যাস। তাড়াহুড়ো করে ডাক্তার সাহেবের পছন্দ করা খাবার তৈরি করা, নিজ হাতে ডাক্তার সাহেবের কাপড় চোপড় ভাঁজ করে আলমারির দ্বিতীয় সারিতে রাখা, রোজ নিয়ম করে ডাক্তার সাহেব হসপিটালে যাওয়ার সময় এবং বাড়িতে ফিরে আসার পর ডাক্তার সাহেবের শার্টের বোতাম লাগিয়ে দেওয়া এবং খুলে দেওয়া তার নিত্যদিনের অভ্যাস। তারপর ডাক্তার সাহেব যখন মনোযোগ দিয়ে সেভ করত তখন এক গালে হাত রেখে ডাক্তার সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকা ছিল রোজকার অভ্যেস। এত বছরে এত স্মৃতি, এত বদ অভ্যাস কাটিয়ে একবারের জন্য তো ডাক্তার সাহেবকে সে ভুলতে পারেনি। সামনে বসে থাকা মানুষটাকে সে অনায়াসে মিথ্যে বলতে পারে, কিন্তু নিজের হৃদয়ের সঙ্গে কি মিথ্যে বলা যায়? যতই মুখে মুখে বলুক সে ডাক্তার সাহেবকে ভুলে গেছে, কিন্তু সে তো একটুখানি ভুলতে পারেনি। গত 8 বছরে ডাক্তার সাহেবকে হয়তো রোজ দেখেনি, কিন্তু হৃদয়ের চোখ দিয়ে কোটিবার তাকে দেখা হয় রোজ। যার বসবাস হৃদয়ের মধ্যখানে, যার বসবাস চোখের তারায়, তাকে কি করে ভুলে যাওয়া যায়? কথাগুলো ভাবতে ভাবতে হাতের পিঠে চোখের জল মুছে আবারও কেঁদে ফেললো আলো। সিতারা বেগম মেয়ের ঘরে এসে দেখলো মেয়ে মেঝেতে শুয়ে আছে। সিতারা বেগম ধীর পায়ে হেঁটে আলোর কাছে গিয়ে বললেন, রাত কটা বাজে? ভাত খাবি না? আম্মা! আলোর ডাক শুনে সিতারা ভীষণ অবাক হয়ে যায়। আলোর চোখের জল দেখে সিতারা বেগম হন্তদন্ত হয়ে আলোর পাশে বসলেন। আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে প্রশ্ন করলেন, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? আম্মা, আমি যে বোকা কিসিমের মানুষ, আমাকে কোনোদিন বলেন নাই কেন আপনি? নাকি আপনারা টের পান নাই আপনাদের আলো বোকা একটা মেয়ে? আলোর কথায় আগামাথা খুঁজে পাচ্ছে না সিতারা, তবে মেয়ের কথার পেছনে যে বিশাল লজিক লুকিয়ে আছে তা টের পাচ্ছেন। সিতারা হাত বাড়িয়ে আলোর চোখের জল মুছে দিয়ে বলল, বোকা হলে নিশ্চিত পড়াশোনা করে ডাক্তার হইতে পারতি না? অন্য কোনো কথা থাকলে বল। আলোর চোখ দুটোতে আরও জল এসে জমা হচ্ছে। সিতারা এবার সত্যি সত্যি ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছেন। আলোর কাঁদতে কাঁদতে হিচকে উঠে গেছে। মেঘালয় শিশিরের কাঁধে থাপ্পড় দিয়ে বলল, রাত কটা বাজে? এত জোরে গান ছেড়ে তুই কি বোঝাতে চাইছিস? তুই দেবদাস নাকি ফরহাদ নাকি রোমিও? শিশির ফস করে দীর্ঘ শ্বাস ফেলে বলল, জীবনে মানুষ একবারই বিয়ে করে ভাই। আগামীকাল আমার বিয়ে। আজকে রাতটা অন্তত স্বাধীনভাবে আমাকে এনজয় করতে দাও। আগামীকাল থেকে আমি স্বাধীন বাংলাদেশে পরাধীন হয়ে থাকব। বিয়ে শব্দটা শুনে খানিকটা বিচলিত বোধ করছে মেঘালয়। 2 হাত দিয়ে কপালের চুলগুলো পেছনের দিকে সরিয়ে সেখান থেকে সরে গেল।
গেল বিয়ে। বিয়ে শব্দটা তার কাছে পবিত্র একটা শব্দ। বিয়ে নামক একটা শব্দের অনেক অনেক ক্ষমতা, যেই ক্ষমতার জের ধরে দুই মেরুর দুই বাসিন্দা একই ঘরে একই বিছানায় বসবাস করে, জীবনের সকল সুখ দুঃখকে ভাগাভাগি করে নেয়, জীবনের সকল আপ ডাউনে হাতে হাত রেখে পথ চলা, একটুখানি সুখের আশায়। পৃথিবীতে রোজ কত মানুষের সঙ্গে মানুষের কথা হয়, দেখা হয়, কই কেউ তো কারো সুখ দুঃখের ভাগিদার হতে চায় না। কেউ আগ বাড়িয়ে বলে না তোমার কাঁধে মাথা রেখে একটুখানি দুঃখ কমাতে পারবো। কেউ আগ বাড়িয়ে বলে না আমি তোমার বুকে মাথা পেতে সুখ খুঁজে পাই। এইসব কথা সাধারণ কেউ কাউকে বলে না। এইসব কথা বলার জন্য ব্যক্তিগত মানুষ দরকার, আর ব্যক্তিগত মানুষ চাইলেই তো পাওয়া যায় না, খুঁজে নিতে হয়, বিয়ে করতে হয়। প্রত্যেকটা ধর্মে বিয়েকে হাইলাইট করেছে, কারণ বিয়ে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম একটি সম্পর্ক। কিন্তু এই শুদ্ধতম সম্পর্কে কিছু কিছু মানুষ কাঠপুতুলের খেলা ভেবে রেখেছে। কাঠের পুতুলকে যেমন দড়ি বেঁধে যেভাবে ইচ্ছে সেভাবে নাচায়, ঠিক কিছু স্বামী স্ত্রী আছে যারা তাদের পার্টনারকে এভাবে আঙুলের ইশারায় নাচাতে চায়। কিন্তু চাইলেই কি সম্ভব? সব মানুষের ইচ্ছে স্বাধীনতা আছে, পার্টনারের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে নেই যতক্ষণ না সে কারো ক্ষতির সম্মুখীন হচ্ছে। পরক্ষণেই মেঘালয়ের মনে বিবেকের প্রশ্ন উদয় হলো, তুই যেহেতু এতই বুঝিস তাহলে তোর মিসেস তোকে ছেড়ে কেন চলে গেল? তুই তো তাকে আগলে রেখেছিলি, সে তোর যত্ন আদরকে ভালোবাসাকে বুড়ো আঙুল দেখিয়ে গভীর রাতে এই শহর ছেড়ে চলে গেছে বহু বছর আগে। শোন, এইসব বড় বড় কথায় সংসার চলে না। যে থাকা সে এমনিতেই থাকবে, আর যে না থাকা সে চলে যাবে, তাকে বেঁধে রাখা যায় না। মেঘালয়ের মানুষপটে ভেসে উঠল আলোর কান্নারত মুখটা। শেষ দেখা হয়েছিল, এরপর না, আর কিছু ভাবতে পারছে না। আলোর কথা ভাবতে বসলে পাগল পাগল মনে হয় নিজেকে। বেলি ফুলের কাছে যাওয়া অতি গুরুত্বপূর্ণ। কে যেন কল করেছিল বলল। মেঘালয় হাঁটতে হাঁটতে আবারও ড্রয়িং রুমে চলে এলো। বেলিফুল মোবাইলে কার্টুন দেখছিল। তার চাচ্চুকে এগিয়ে আসতে দেখে বেলিফুল মুচকি হেসে বলল, চাচ্চু, তোমাকে একজন খুঁজছে। মোবাইল দাও, পরিচয় জানতে চাওনি? কে সে? মোবাইল হাতে নিতে প্রশ্ন করলো মেঘালয়। বেলিফুল চকলেটে কামড় বসিয়ে চিবোতে চিবোতে জবাব দেয়, ওনার পরিচয় মিসেস মেঘালয় বলল। এটা কোনো নাম হলো চাচ্চু? মানুষের নাম থাকবে বিনতি, অরিন, ফায়জা, মিসেস মেঘালয়। কেমন অদ্ভুত নাম, কিন্তু তোমার সঙ্গে ওনার নামের মিল আছে। বেলিফুলের কথা শুনে মেঘালয় স্তব্ধ হয়ে যায়, চোখের পলক ফেলতে ভুলে গেছে। বেলিফুল তার চাচুর কাছ থেকে রেসপন্স না পেয়ে সোফা থেকে নেমে সোজা চলে গেল তার পাপার কাছে। মেঘালয় ডান হাতের পিঠে কপালের ঘাম মুছে মেঘালয়ের মোবাইল চেক করলো। তার হাত অসম্ভব কাঁপছে। স্ক্রিনের ওপর ভেসে উঠল মিথ্যাবতী নামটা। মেঘালয়ের পা দুটো অসাড় হয়ে আসছে, গলা শুকিয়ে আসছে। হৃদয়ের অস্বাভাবিক স্পন্দনের জন্য স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসার আগে কারো ডাক শুনে মেঘালয় অতি সন্তর্পণে চোখের জল মুছে ফেলল। তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, এসো, খাবার খেতে এসো। বিয়ে বাড়িতে খাবার দাবারে ঠিক আছে, তাড়াতাড়ি এসো। মেঘালয়ের হাতটা টেনে ধরে এগিয়ে নিয়ে যেতে যেতে নরম সুরে কথাটি বলল বর্ষা। মেঘালয়ের গলার মধ্যভাগে কি যেন দলা পাকিয়ে আছে, নয়তো জোর গলায় একটা ধমক দিত বর্ষাকে। কাঁদছিস কেন আলো? আম্মা, আমি এত বোকা কেন হলাম আম্মা? আম্মা, আমার অতিরিক্ত জেদ বোকামির কারণে আমার জীবনের 8টি বছর হারিয়ে গেছে আম্মা। সিতারা বেগমের বুকে মাথা রেখে অঝরে কেঁদে ফেলল আলো। দীর্ঘ 8 বছর পর আলোর চোখের জল দেখে অধিক বিস্ময়ে সিতারা বেগম কথা বলার খেয়ে হারিয়ে ফেলেছেন। মেয়েটা তো কাঁদতো না, হাসতে ভুলে গিয়েছিল প্রায়, সেই মেয়ে আজ কাঁদছে। মেয়ের হারিয়ে যাওয়া অনুভূতিটা কি ফিরে আসছে আবার? সিতারা বেগম আলোর মাথায় হাত রেখে নরম আদুরে সুরে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে মা, কাঁদছিস কেন? আম্মাকে বল না, দেখ এখন কিন্তু আমার ভয় হচ্ছে। আলোর কান্না মোটেও থামলো না, বরং কান্নার শব্দ আরও বেড়েছে। সিতারা বেগম উৎকণ্ঠার মাঝে বারবার আলোকে জিজ্ঞেস করছে, কিন্তু আলো জবাব দিচ্ছে না। তারপর হঠাৎ করে আলোর কি যে হলো, তার আম্মাকে ছেড়ে 2 হাত দিয়ে চোখের পানি মুছে মোবাইল হাতে নিয়ে চলে গেল বারান্দায়। তারপর কল করলো তার এক কলিগকে। সিতারা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় অস্থির হয়ে পায়চারি করতে থাকা আলোকে দেখছে। চোখের সামনে কোন আলো গত 8 বছর আগে যাকে শেষবারের মতো এমন ছটপট করতে দেখেছিল সেই আলোকে, নাকি সামান্য কিছু হলেই কান্না করে চোখের পাতা ফুলিয়ে বসে থাকা সেই আলোর দেখা আবারও মিলেছে। কথা শেষ করে বারান্দা থেকে রুমে এসে আলো তার আম্মাকে উদ্দেশ্য করে বলল, আম্মা তৈরি হও, গাড়ি আসবে কিছুক্ষণের মধ্যে। ওমা, এত রাতে কোথায় যাব? তুই গাড়িও ঠিক করে ফেলেছিস?
চট্টগ্রামে যাব আম্মা। ব্যাস, সিতারা বেগম আর কিছুই মেয়েকে জিজ্ঞেস করার সাহস পেলেন না। নিজের ঘর থেকে বোরখা পরে আবারও চলে এলেন আলোর ঘরে। এসে দেখলেন আলো একটা চমৎকার শাড়ি পরেছে, সোনালি পাড়ে সাদা রঙের জামদানি শাড়ি, চুলগুলো খোপায় বেঁধে ঘাড়ের ওপরে ফেলে রেখেছে। সিতারা বেগম অবাক হয়ে মেয়ের কাণ্ড দেখছেন। আলো ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এসে তড়িঘড়ি করে তার আম্মার সামনে দাঁড়িয়ে বলল, আম্মা, ঘরে তো কাজল নেই, তোমার সুরমাদানি দাও। সিতারা বেগম হাসি মুখে ঘর থেকে মেয়েকে সুরমাদানি এনে হাতে দিলেন। আলো দুই চোখে সুরমা দিল। তারপর আয়নায় শেষবারের মতো নিজেকে আরও একবার দেখে মোবাইল এবং পার্স হাতে নিয়ে সিতারা বেগমকে সঙ্গে করে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। রাস্তায় এসে দাঁড়ানোর 15 মিনিট পর একটি প্রাইভেট কার এসে তাদের সামনে দাঁড়ালো। আলো এবং সিতারা বেগম কারে উঠে বসতে গাড়ি রওনা হলো চট্টগ্রামের পথে। দীর্ঘ 6 ঘন্টা পথ অতিক্রম করে চট্টগ্রাম শহরে প্রবেশ করলো আলো এবং সিতারা বেগমের গাড়ি। ভোরের আলো ফুটে উঠেছে। আকাশের দিগন্ত রেখায় তখন সূর্যের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। আলো প্রাণ ভরে দেখছে তার জন্মভূমিকে, তার প্রাণের শহরকে। সিতারা বেগমের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। মনে হচ্ছে যেন আফসার সাহেবের ঘ্রাণ এই শহরের বাতাসের সঙ্গে মিশে আছে। প্রাইভেট কার একে খান ফেলে অলঙ্কার মোড়ে এসে জাকির হোসেন রোডের পথ ধরে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ খুলশির দিকে যতটা এগিয়ে যাচ্ছে ক্রমশ আলোর হৃদয় স্পন্দন বেড়ে যাচ্ছে।